বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক। প্রথম অঙ্কে বলতেছে যে প্রতিটি ৩৫০০ টাকা দরে ৩টি চেয়ার বিক্রয় করা হয়েছে, মানে ৩টা চেয়ার বিক্রি করছে, প্রত্যেকটির দাম ৩৫০০ টাকা করে। এতে একটিতে ২৫% লাভ হয়েছে এবং অপর দুইটিতে ২০% লস হয়েছে। এখন বলতেছে সব মিলিয়ে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এখানে সব মিলিয়ে বিক্রয় মূল্য কত আর সব মিলিয়ে ক্রয় মূল্য কত, এই দুইটা বার করতে পারলে এটার পার্থক্যই হবে হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ। দেখা যাক। এখানে একটি চেয়ারের বিক্রয় মূল্য যেহেতু ৩৫০০ টাকা, অতএব আমার হচ্ছে ৩টি চেয়ারের বিক্রয় মূল্য 3 × ৩৫০০, সেখানে ১০,৫০০ টাকা আসবে। এবার ধরে নিই হচ্ছে ক্রয় মূল্য ১০০ টাকা। আমার ক্রয় মূল্য যেহেতু জানা নাই, ক্রয় মূল্য ১০০ টাকা ধরে নিই। এখন আমরা জানি যে এই যে প্রথম একটিতে ২৫% লাভ হয়েছে, অতএব ২৫% লাভে বিক্রয় মূল্য হবে ১২৫ টাকা। এখন বিক্রয় মূল্য যদি ১২৫ টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য আমরা একটাতে ৩৫০০ টাকা করে বিক্রয় করছি। তবে বিক্রয় মূল্য ৩৫০০ টাকা হলে ক্রয় মূল্য এই যে ১০০ × ৩৫০০ / ১২৫, ২৮০০ টাকা। এটা হচ্ছে এই এই ২৫% লাভে একটার আমরা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার অপর দুইটার ক্রয় মূল্য, যে দুইটা হচ্ছে ২০% ক্ষতি হয়েছে, বলতেছে ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য এই যে ৮০ টাকা। এখন ৮০ টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য সেক্ষেত্রে ১০০ টাকা। এখন আবার সেই বিক্রয় মূল্য যদি ৩৫০০ টাকা হয়, সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য হবে হচ্ছে ১০০ × ৩৫০০ / ৮০ সমান ৪৩৭৫ টাকা। অতএব একটা ক্রয় মূল্য বার হলো আমার হচ্ছে ৪৩৭৫। যেহেতু দুইটা চেয়ার লস হয়েছে ওই টাকায়, সেহেতু দুইটা চেয়ারের ক্রয় মূল্য ২ × ৪৩৭৫ টাকা, সে সমান সমান আসে ৮৭৫০ টাকা। এবার মোট ক্রয় মূল্য আসবে হচ্ছে এই যে আমার এই যে একটা চেয়ারের ক্রয় মূল্য আর এই দুইটা চেয়ারের ক্রয় মূল্য, এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে এটা। এখন দেখা যাচ্ছে যে টোটাল বিক্রয় মূল্য কত ছিল। আমার টোটাল বিক্রয় মূল্য ছিল হচ্ছে ১০,৫০০ টাকা, আর ক্রয় মূল্য আসতেছে, মানে কেনার মূল্য আসতেছে ১১,৫৫০ টাকা। কেনার মূল্য বেশি, তাই ক্ষতি হবে। তাই কেনার মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দিলে আমার হচ্ছে ক্ষতির পরিমাণ পাওয়া যাবে। পরের অঙ্কে বলতেছে ২টি শাড়ি এবং ৪টি শার্টের মূল্য ১২০০ টাকা। সমপরিমাণ টাকা দিয়ে, এই যে ১২০০ টাকা দিয়েই একটি শাড়ি এবং ৬টি শার্ট ক্রয় করতে পারি। যদি কোনো ব্যক্তি ১৫টি শার্ট কিনতে চায় তাহলে কত টাকা ব্যয় করতে হবে? তার মানে ১৫টি শার্টের ক্রয় মূল্য কত হবে? এবং ধরে নিই যে হচ্ছে একটি শাড়ির মূল্য X টাকা আর হচ্ছে শার্টের মূল্য Y টাকা। তাহলে বলতেছে যে এখানে হচ্ছে ২টি শাড়ি এবং ৪টি শার্টের মূল্য ১২০০ টাকা, অতএব 2x + 4y = ১২০০ টাকা। আবার বলতেছে যে একটি শাড়ি আর ৬টি শার্টের মূল্য এই সেই সেম ১২০০ টাকা। সেক্ষেত্রে একটি শাড়ি প্লাস ৬টি শার্ট এই ১২০০ টাকা। এই দুইটা সমীকরণ হচ্ছে সমাধান করলে XY এর মান বার হয়ে আসবে। এখানে চাইতেছে যে ১৫টি শার্টের ক্রয় মূল্য কত, অর্থাৎ একটি শার্টের ক্রয় মূল্য, এই Y হচ্ছে একটি শার্টের ক্রয় মূল্য ১৫০০ টাকা পাওয়া গেছে। তাহলে ১৫টি শার্টের ক্রয় মূল্য হবে ১৫ × ১৫০। এটাই অ্যান্সার। পরের অঙ্কে বলতেছে যে দুটি সংখ্যার সমষ্টি ১৫ এবং তাদের গুণফল ৪৫। তাহলে সংখ্যা দুটির গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল কত হবে? তাহলে গুণাত্মক বিপরীত মানে হচ্ছে A এর গুণাত্মক বিপরীত হবে 1/a, B এর গুণাত্মক বিপরীত হবে 1/b। সেই হিসাবে যদি দুইটা সংখ্যা A আর B হয় তাহলে শর্তমতে A + B = ১৫, যেহেতু সমষ্টি, আর গুণফল ৪৫ মানে AB = ৪৫। এখন গুণাত্মক বিপরীত 1/a আর আরেকটার গুণাত্মক বিপরীত 1/b। এখানে বলতেছে দুটি গুণাত্মক সংখ্যা বিপরীত সংখ্যার যোগফল 1/a + 1/b।
এটা লসাগু করলে আসে a প্লাস বি ডিভাইডেড বাই ab। a প্লাস বির মান 15, ab এর মান 45 বার হয়ে যাবে। এখানে 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 8 সমান 225 হলে x এর মান কত? মানে ভাঙে নিতে হবে 225 কে, এই 225 কে ভাঙে নিতে হবে। দেখা যাক, এই যে 225 কে ভাঙে নিলে আসে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে লেখা যায় 5, এই যে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 8 সমান 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এখন এখান থেকে লেখা যায় যে এই 5 টু দি পাওয়ার x টু দি পাওয়ার x মাইনাস 3 সমান সমান এই 5 স্কোয়ার, 5 এ একটা হবে, অথবা লেখা যায় যে এই 3 টু দি পাওয়ার হচ্ছে 2x মাইনাস 8 সমান সমান এই যে 3 স্কোয়ার। এই যে লিখছে সেরকম যে 5 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 5 স্কোয়ার, অথবা হচ্ছে এই যে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 8 সমান 3 স্কোয়ার। এখান থেকে 3 বাদ দিলে 2x মাইনাস 8 সমান 2 হয়, অথবা x সমান 5 হয়। এখান থেকে সিমিলারলি 5 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 5 স্কোয়ার থেকে x মাইনাস 3 সমান 2 বা x সমান 5 হয়, উভয় ক্ষেত্রেই 5 হয়, অর্থাৎ x এর ভ্যালু 5। পরের অঙ্কে বলতেছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 27, তাহলে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। এখানে a is to b is to c, এখানে প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, তাহলে মধ্য সমানুপাতিক মানে b কত, b এর মান চাওয়া হয়েছে, সেই b মানে কত। এই b আমরা জানি হচ্ছে যে কোনো এই b স্কোয়ার সমান a ইন্টু c লেখা যায়, মানে যেটা চাওয়া হয়েছে সেটা সমান, আর যে দুইটা বাকি থাকবে এই b যেটা চাওয়া হয়েছে তার স্কোয়ার সমান যে দুইটা বাকি থাকবে তাদের গুণফল। মানে এই যে যেটা চাওয়া হয়েছে, দ্বিতীয় রাশি চাওয়া হয়েছে, দ্বিতীয় রাশির স্কোয়ার সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। এখানে প্রথম রাশি 3 দেওয়া আছে, তৃতীয় রাশি 27, গুণ করে রুট ওভার করে দিলে অ্যান্সার চলে আসবে। তারপরে বলতেছে 4টি পোস্ট বাক্সে 6টি চিঠি কতভাবে ফেলা যায়, অর্থাৎ সমাবেশের অঙ্ক। এখানে বলতেছে যে পোস্ট বাক্সের সংখ্যা 4টি এবং চিঠির সংখ্যা 6টি, তাহলে চিঠি ফেলা যাবে হচ্ছে n টু দি পাওয়ার r উপায়। এখানে n কোনটা আর r কোনটা, n টু দি পাওয়ার r। আমরা জানি যেটা যেখানে যেটা নেয় সেটা সবসময় নিচে হয়, আর যেটা দেওয়া যায় সেটা সবসময় উপরে হয়। নেওয়ার সংখ্যা টু দি পাওয়ার দেওয়ার সংখ্যা। এখানে পোস্ট বক্স চিঠিটা নিচ্ছে n, পোস্ট বক্স চিঠিটা নিচ্ছে, আর চিঠিটা দেওয়া হচ্ছে, দিচ্ছে কি চিঠি আর হচ্ছে চিঠি, তার মানে n টু দি পাওয়ার r মানে হচ্ছে পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি, মানে 4 টু দি পাওয়ার 6। পরে অঙ্কে বলছে NC6 সমান NC4 হলে 15C5 এর মান কত। এখানে NC6 সমান NC4 লেখা যায়, অথবা NC6 এর 6 এই 6 এর জায়গায় লেখা যায় n-6, মানে এই 6 এর জায়গায় লেখা যায় n-6, মানে হচ্ছে NC6। এই 6 এর জায়গায় আমরা লিখতে পারি n-6, মানে এই n মাইনাস এই 6 এই 6 এর জায়গায় লেখা যায়, মানে সমান সমান NC n-6। তাই লিখছে এখানে এই যে NC n-6 সমান সমান এই যে NC4, বা হচ্ছে এই যে নিচের n-6 সমান সমান 4 লেখা যায়, তার মানে n সমান আসে 10। n এর ভ্যালু যদি 10 হয়, এখানে চাইছে 15C n এর ভ্যালু কত, 15C 10 এর ভ্যালু বার করতে হবে, মানে n এর ভ্যালু যেহেতু 10, 15C 10 এর ভ্যালু ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে। এখানে বলতেছে একটি স্কুলে 10 জন শিক্ষার্থীর মধ্য থেকে একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষক
কত উপায়ে বাছাই করা যাবে? 10 জন টোটাল শিক্ষক, 10 জন থেকে প্রথমে একজন প্রধান শিক্ষক বাছাই করব। 10 সি, একজন প্রধান শিক্ষক বাছাই করলাম। তারপরে থাকলো আর 9 জন, একজন বাছাই করা হয়ে গেলে 9 জন থাকে, আর তারপরে সেই 9 জন থেকে একজন সহকারী শিক্ষক বাছাই করব। মানে 10C1 ইন্টু 9C1, মানে 10 গুণ 9 90, যে অ্যান্সার হবে হচ্ছে 90। তারপরের অঙ্কে বলতেছে একটি বাস্কেটবল টুর্নামেন্টে 60টি দল আছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? মানে প্রত্যেক দলের সাথে একটা করে খেলা হলে কতটি খেলা পরিচালনা করতে পারবে? একটি খেলা মানে সম্পাদন হওয়ার জন্য 2টা দল দরকার। তার মানে হচ্ছে টোটাল আছে 7টি দল। 7টি দল থেকে আমার হচ্ছে 7টি দল থেকে যে 2টা করে হচ্ছে দল মিলে খেলা হবে, 7C2 হবে হচ্ছে অ্যান্সার। এই যে মোট খেলা হবে 7C2 বা 21টি। এখানে বলতেছে একটি অফিসে 4 জন পুরুষ এবং 3 জন মহিলা কর্মচারী একই সারিতে কতভাবে বসানো যায় যেখানে 4 জন পুরুষ সর্বদা পাশাপাশি থাকবে? এখানে 4 জন পুরুষ বলতেছে সবসময় পাশাপাশি থাকবে, 4 জন পুরুষ এক জায়গায় থাকবে, তারপরে হচ্ছে আমার যেভাবে খুশি সাজানো। এখানে যদি পাশাপাশি থাকে বলে, তাহলে যাকেই বলবে পাশাপাশি থাকবে সেই ক্ষেত্রেই পাশাপাশি যাদেরকে রাখা হবে সেগুলোকে একজন বিবেচনা করতে হবে, পাশাপাশি বললে সেগুলোকে একজন বিবেচনা করতে হবে। এখানে বলতেছে যে এই যে 4 জন পুরুষ আর 3 জন মহিলা মিলে হচ্ছে 7 জন। তারপরে এই যে 4 জন পুরুষ কর্মচারী একত্রে থাকলে তাদেরকে একটি ইউনিট হিসেবে ধরলে, এই যে একটি ইউনিট হিসেবে ধরলাম, তাহলে এই 3 জন মহিলা আর সেই একটি ইউনিট মিলে হলো 4 জন। এই 4 জন সাজানো যাবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আবার এই পুরুষ কর্মচারী যে 4 জন, যে একটা ইউনিট ধরছি, তারা আবার নিজেদের মধ্যে সাজবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আগে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ছিল, তারপরে হচ্ছে এই যে পুরুষরা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল হলো, আবার হচ্ছে এবার 3 জন মহিলা কর্মচারী নিজেদের মধ্যে সাজবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখানে বলতেছে যে এডুকেশন শব্দটি বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকম উপায়ে সাজানো যেতে পারে? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না, তার মানে কোনো বর্ণের অবস্থান পরিবর্তন না হলে সেটাকে ফিক্সড ধরে নিতে হবে। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না হলে সেটা ফিক্সড, আর ফিক্সড হলে সেটা হচ্ছে আমার বিন্যাসে বা সমাবেশে আমার হচ্ছে সেটা ক্যালকুলেশনে আসবে না, সেটার ভ্যালু 1 হয়ে যাবে। ফিক্সড মানে 1। এখানে বলতেছে যে এডুকেশন শব্দটিতে মোট 8টি অক্ষর রয়েছে, যেখানে 5টি স্বরবর্ণ এবং বাকি 4টি ব্যঞ্জন বর্ণ আর 5টি স্বরবর্ণ ফিক্সড হয়ে যাবে। তার মানে এই 5টা ক্যালকুলেশনে আসবে না। এই 4টি ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে সাজবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। তারপরে বলতেছে একটি ক্লাসে প্রত্যেক ছাত্র অন্য প্রত্যেক ছাত্রের সাথে একটি করে প্রজেক্ট করবে, মানে ক্লাসের একজন ছাত্র আর একজন ছাত্রের সাথে প্রজেক্ট করবে, মানে টোটাল 2 জন ছাত্র মিলে একটা করে প্রজেক্ট হবে, 2 জন ছাত্র মিলে একটা করে প্রজেক্ট হবে। মোট প্রজেক্টের সংখ্যা 45টি হলে ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? মানে প্রজেক্ট টোটাল যদি 45টা হয় তাহলে ছাত্র সংখ্যা কত? এখানে ধরে নিছে ছাত্র সংখ্যা n, তাহলে মোট প্রজেক্টের সংখ্যা NC2, যেহেতু 2 জন করে মিলে একটা প্রজেক্ট, NC2 হবে। আর NC2 টোটাল প্রজেক্ট সমান দেওয়া আছে 45। এখান থেকে আমরা NC2 এর ভ্যালু জানি হচ্ছে n ইন্টু n n-1 ডিভাইডেড বাই 2 সমান সমান 45। NC2 এর ভ্যালু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 আসে। এখান থেকে আমরা অপশন টেস্ট করতে পারি যে হচ্ছে
প্রথমে দেওয়া আছে হচ্ছে 10, এখানে ক নম্বর অপশনে দেওয়া আছে 10, মানে যদি এই বাম পাশের এইটা সমান সমান এখানে n এর ভ্যালু 10 বসায় যদি এই 45 আসে তাহলে অ্যান্সার মিলে যাবে। এখানে n এর ভ্যালু 10 বসায় দেখি 10, আর এখানে হচ্ছে আমার হচ্ছে n-1 মানে 9, 10 গুণ 9 সমান 90 ডিভাইডেড বাই 2, তাহলে আসে 45, আর 45 মিলে গেছে। তার মানে এটুক না করলে হবে, অথবা এটুক মিডিল টার্ম করে করা যায় যে 10। তারপরের অঙ্কে বলতেছে একটি বাক্সে 5টি নীল, 4টি হলুদ এবং 6টি সাদা বল রয়েছে। বাক্স থেকে কমপক্ষে কয়টি বল বের করলে প্রত্যেকটি রঙের অন্তত একটি করে বল থাকবে? অর্থাৎ বলতেছে যে বাক্সে নীল বল আছে 5টি, হলুদ বল আছে 4টি এবং সাদা বল রয়েছে হচ্ছে 6টি। তাহলে বাক্স থেকে কমপক্ষে কয়টি বল বের করলে প্রত্যেকটি রঙের একটা করে বল থাকবে? প্রত্যেকটি বলে অন্তত একটা বল থাকতেই হবে। এখানে বলতেছে যে প্রত্যেক রঙের অন্তত একটি বল পেতে হলে কমপক্ষে মোট বল বের করতে হবে, যেখানে হচ্ছে যেটা হবে হচ্ছে সবচেয়ে বেশি বলের রঙের সংখ্যা, তারপরে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বলের রঙের সংখ্যা, আর হচ্ছে তার সাথে 1 যোগ করতে হবে। তার মানে সর্বোচ্চ বল আছে হচ্ছে এখানে 6টা, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে 5টা, তার সাথে 1 যোগ করতে হবে। 6, 5 হচ্ছে আমার 6 দুগুণে 12 আসে অ্যান্সার। এখানে যে কমপক্ষে কয়টি বল বের করতে হলে প্রত্যেক রঙের অন্তত একটি করে বল থাকবে, ধরে নিই যে হচ্ছে নীল বল আছে আমার 4টা, হচ্ছে নীল বল। এখানে রয়েছে হলুদ বল রয়েছে আমার 3টা, সাদা বল রয়েছে আমার 2টা ধরে নিই। এখন বলতেছে যে হচ্ছে কমপক্ষে কয়টি বল তুললে প্রত্যেক রঙের বল অন্তত একটা করে থাকবে। এখান থেকে বল তুলব, প্রত্যেকটি রঙের অন্তত একটা বল থাকবে। প্রথমে হচ্ছে সেই হিসাবে আমার হচ্ছে ফার্স্টে সবচেয়ে বেশি বলের সংখ্যা তুলতে হবে। মানে এখানে সবচেয়ে বেশি বলের সংখ্যা এই যে নীল বল 1, 2, 3, 4টা আছে। ফার্স্টে 4টা বল চোখ বন্ধ করে আমি তুললাম, মনে করে যে এই 4টা উঠলো। পরবর্তীতে হচ্ছে এই যে হলুদ বল রয়েছে 3টা, তার মানে হচ্ছে পরবর্তীতে চোখ বন্ধ করে তুললাম, মনে করি যে এই 3টা বল আসলো। আর পরবর্তীতে +1 মানে আর একটা বল তুলতে হবে। এই যে যদি একটা বল এইখান থেকে তুলি তাহলেই তো আমার হচ্ছে অন্তত সব জায়গায় থেকে অন্তত একটি করে বল ওঠানো হয়ে গেল। এভাবেই আসছে। এখানে বলতেছে P of A সমান 3/4, P of B সমান 1/3 হলে এবং A ও B স্বাধীন ঘটনা হলে P of A ইউনিয়ন B এর মান কত? আমরা জানি হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে P of A ইউনিয়ন B সমান P of A প্লাস P of B মাইনাস P of A ইন্টারসেকশন B হয়। আর A ইন্টারসেকশন B যদি স্বাধীন ঘটনা হয় তাহলে P of A ইন্টু P of B সমান সমানই A ইন্টারসেকশন B হয়। সেক্ষেত্রে এই যে P of A ইউনিয়ন B সমান সমান P of A প্লাস P of B মাইনাস P of B, বা P of A ইউনিয়ন B সমান P of A ইন্টু P of B, এখান থেকে সব মান জানা আছে, বসাই দিলে হয়ে যাবে। তারপর বলতেছে একটি বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল এত, বাগানের চারিদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত? বাগানের চারিদিকে বেড়া আছে, মনে করি একটা বর্গাকার বাগান, বাগানের এই চারিদিকে বেড়া আছে, মানে পরিসীমা দিয়ে বেড়া আছে, পরিসীমার দৈর্ঘ্যই হবে হচ্ছে বেড়ার দৈর্ঘ্য, পরিসীমার দৈর্ঘ্যই হবে বেড়ার দৈর্ঘ্য। তার মানে এই যে বাগানের ক্ষেত্রফল, তারপরে বাগানের এক বাহুর দৈর্ঘ্য রুট করে দিলে হয়ে যাবে, যেহেতু বর্গ রুট করে দিলে চলে আসলো 32। এখানে বলতেছে বাগানের পরিসীমায় বেড়ার দৈর্ঘ্য, পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি, 4 × 32 করে দিলে হয়ে যাবে। মানে বলতেছে 8 একক ধার বিশিষ্ট একটি ঘনকের 2 কর্ণের সমষ্টি কত?
ঘনকের কর্ণ সমান আমরা জানি, কর্ণ মনে করি সি সমান সমান কর্ণ সমান আমরা লিখতে পারি এই যে কর্ণের দৈর্ঘ্য √2a, এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক, বাহুর দৈর্ঘ্য 8 একক, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য √3a। এখানে বলতেছে একটি ঘনকের দুই কর্ণের সমষ্টি কত, তাহলে দুই কর্ণের সমষ্টি √3a প্লাস √3a মানে 2√3a। এখানে 1 মণ সমান কত কেজি? 1 মণ সমান 37.32 কেজি। 1 মণ সমান 37.32 কেজি। 37.32 কেজি। আমরা জানি সে 1 সের সমান হচ্ছে 0.933 কেজি, আর 1 মণ সমান 40 সের, 1 মণ সমান 40 সের, 1 মণ সমান 40 কেজি না, 1 মণ সমান 40 সের, আর 1 সের সমান 9.33, 1 সের সমান 1 কেজি না, 9.33 কেজি। তাহলে 1 মণ সমান 37.32 কেজি। তারপরে বলতেছে একজন দোকানদার 110 টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে সেটা টোটালি 120 টাকা কেজি দামে বিক্রয় করলো এবং সেখান থেকে লাভ পাইলো হচ্ছে 2000 টাকা। তাহলে দোকানদার দ্বিতীয় প্রকারের চা, যে 100 টাকা কেজি দামের চা কত কেজি ক্রয় করেছিল? এখানে প্রথমে 110 টাকা কেজি দরের যে চা সেটা হচ্ছে ধরে নিই, সেটা হচ্ছে ক্রয় করে এক্স কেজি, সেটা ক্রয় করে এক্স কেজি। তারপরে তাহলে এই যে 100 টাকা দরের চা তাহলে দ্বিগুণ তার মানে 2x কেজি। তাহলে প্রথম প্রকারের চা ক্রয় করে এক্স কেজি, দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে 2x কেজি, তাহলে মোট চা ক্রয় করে 3x কেজি। তাহলে 3x এখানে টোটাল আমার হচ্ছে লাভ দেওয়া আছে। আর এখানে আমার মিশ্রিত টোটাল যে এই 3x কেজি, এই 3x কেজির বিক্রয় মূল্য মানে 3x কেজি এই টোটালটা মিশ্রিত করে কেজি দরে বিক্রয় করছে 120 টাকা কেজি দরে। তাহলে 3x কেজি চায়ের বিক্রয় মূল্য আসে হচ্ছে 120 ইন্টু 3x, তার মানে 360x। সেখান থেকে এবার 3x কেজি চায়ের ক্রয় মূল্য আসবে কত? যেহেতু আমার এই যে 110 টাকা দরে হচ্ছে আমার x কেজি চায়ের ক্রয় করছি এবং 100 টাকা দরে হচ্ছে 2x কেজি ক্রয় করছি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে 3x কেজি চায়ের ক্রয় মূল্য আসবে 110 ইন্টু এক্স প্লাস 100 ইন্টু 2x সমান 310x। তাহলে বিক্রয় মূল্য পাইলাম 360x, এবার হচ্ছে ক্রয় মূল্য পাইলাম 310x। এই দুইটার বিয়োগফলই হচ্ছে আমার যেটুকু লাভ পাবো, এই যে 2000 টাকা যে লাভটা পাইছি, এই 2000 টাকা লাভ পাইছি, এটাই হবে আমার হচ্ছে এই দুইটার বিয়োগফল, মানে 360x মাইনাস 310x সমান 2000, বা হচ্ছে এখান থেকে x এর ভ্যালু বার হয়ে যাবে। আর প্রথম প্রকারের চা হচ্ছে x আর দ্বিতীয় প্রকারের চা 2x, এই x এর সাথে 2 গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে। এখানে বলতেছে ক ইস টু খ সমান 4:5, খ ইস টু গ সমান 2:3 হলে এবং ক এর ভ্যালু 800 টাকা হলে গ এর ভ্যালু কত? প্রথমে এসে ক ইস টু খ ইস টু গ বার করতে হবে, মানে দ গুণ করতে হবে প্রথমে। এই যে 4 ইন্টু 2 সমান 8, তারপরে 2 গুণ 5 সমান 10, আর 5 গুণ 3 সমান হচ্ছে 15। দ গুণ করলে আসে 8:10:15। তারপরে দেওয়া আছে হচ্ছে ক এর ভ্যালু 800 দেওয়া আছে, তার মানে হচ্ছে 8 ভাগ, এই 8 ভাগ সমান 800, তার মানে 1 ভাগ সমান 100, তার মানে হচ্ছে গ এর ভাগ 15, 15 ভাগ সমান 1500, এটাই অ্যান্সার। তারপরে বলতেছে 20 জন যে সময় একটি কাজ করতে পারে
20% কম সময়ে কাজটি শেষ করতে হলে কত শতাংশ জনসংখ্যা বাড়াইতে হবে। তার মানে 20 জনে একটি কাজ যে সময়ে করতে পারে, যে টাইমে করতে পারে, এখন সেই টাইমের 20% টাইম কম সময়ে করতে গেলে কত জনবল বাড়াইতে হবে। ধরে নিই যে 20 জন কাজটি করে x ঘন্টা বা x দিন যাই বলি, তাহলে একজনে কাজটি করে 20x ঘন্টায়, তাহলে এখন একজনে কাজটি করে 20x দিনে, তাহলে এখন 20% কমে কাজ, সেই 20% কম সময়ে, মানে এই 20x ঘন্টার আমার হচ্ছে 20% কমে আসবে হচ্ছে এটা, সেখান থেকে এই ভ্যালুটা আসে 20% কমে 0.8x। তারপরে বলতেছে x ঘন্টায় করে 20 জন, মানে প্রথমে যে এই যে 20 জন করে এই x ঘন্টায়, তাহলে একজন করে, মানে 1 ঘন্টায় করে 20x, মানে 20 ইন্টু x, মানে বেশি জন। তারপরে এই যে 0.8x পাইলাম, 8x ঘন্টায় করে 25 জন, তাহলে আগে করছিল 20 জন, এখন 25 জন, বিয়োগ করলে আসে 5 জন, তাহলে শতকরা বেশি লাগে 5 ডিভাইডেড বাই আগে ছিল 20, তার সাথে 100 গুণ করে দিতে হবে। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে 256 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? এখানে আমরা জানি যে ক্ষেত্রফল আসে, এই ক্ষেত্রফল আসে তার সাথে প্রতি ইউনিট টাকা গুণ করলে টোটাল টাকা আসে। এখানে ক্ষেত্রফল আমার বার করতে হবে, যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া নেই। এখানে প্রতি বর্গমিটার 2 টাকা দেওয়া আছে, প্রতি বর্গমিটার 2 টাকা, আর হচ্ছে টোটাল টাকা দেওয়া আছে, এই যে প্রতি ইউনিট দেওয়া আছে, টোটাল ইউনিট দেওয়া আছে, তাহলে এখান থেকে ক্ষেত্রফল বার হয়ে যাবে। ক্ষেত্রফল সমান টোটাল টাকা 256 ডিভাইডেড বাই প্রতি ইউনিট 2 টাকা। এই যে ক্ষেত্রফল সমান 256 ডিভাইডেড বাই 2 সমান 128 বর্গমিটার। এখন বলতেছে প্রস্থ ক, দৈর্ঘ্য 2ক, মানে প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক বা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এই দুইটা গুণ করলে হচ্ছে ক্ষেত্রফল পাবো, আর ক্ষেত্রফল সমান 128, সেখান থেকে আমার ক বার হয়ে যাবে। এখানে দেওয়া আছে যে হচ্ছে 3x - 2y - z সমান 32 প্লাস z, তাহলে এই রুট ওভার এই টার্মটা সমান 4 হয়, তাহলে x এর ভ্যালু কত? এখন আমার এইখানে দেখা যাচ্ছে যে রুট ওভার 3x আর রুট ওভার 2y প্লাস 2z, এই রুট ওভার 2y প্লাস 2z কে যদি আমরা এই x এর মাধ্যমে বার করতে পারি, তাহলে আমার হচ্ছে এই টার্মটাও x হয়ে যায়, তারপরে তারপরের টার্মটাও x হয়ে যায়, x থেকে আমরা x এর ভ্যালুটা বার করতে পারি। তার মানে 2y প্লাস 2z, এই রাশিটা থেকে 2y প্লাস 2z এর ভ্যালুটা আমার বার করতে হবে। এই যে প্রথমে এই রাশিটা এখানে বসাইলাম, তারপরে হচ্ছে এই 2y 2z এর ভ্যালুটা বার করলাম 3x - 32, এই 3x - 32 ভ্যালুটা এই সমীকরণে বসাই দিলাম। এই যে এইখানে 2y প্লাস 2z এর জায়গায়, এই 2y প্লাস 2z এর জায়গায় 3x - 32 বসাই দিলাম, সেখান থেকে শুধু x থাকে, এখানে বর্গ করলে আমার হচ্ছে অ্যান্সার বার হয়ে আসবে। এই যে বর্গ করলে x সমান 12 আসবে। এখানে বলতেছে 3b - 8 48b কিউবের উৎপাদক 9 কোনটি? যাই 3b সমান 3b - 48b কিউব, 3b কমন নিলে 1 - 16b স্কোয়ার, তার মানে 4b, 16b হচ্ছে 4b হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b, এই তিনটা উৎপাদক, এটা বাদে যেটা আছে সেটা উৎপাদক নয়, 3b + 2 উৎপাদক নয়। এখানে বলতেছে
যে পি কিউ লেস দেন 0 এবং পি জেড ইজ গ্রেটার দেন 0 এবং জেড লেস দেন 0 হয়, তবে কোনটি সত্য হবে? আসি। প্রথমে জেড লেস দেন 0 মানে জেড 0 সাথে ছোট সমান জেড -1 ধরি যে জেড সমান -1 যেহেতু 0 সাথে ছোট। আবার বলতেছে পি জেড ইজ গ্রেটার দেন 0 মানে হচ্ছে পি জেড গুণ করলে 0 চাইতে বড় হবে, তাহলে পি ধরি হচ্ছে পিও ধরি -1, তাহলে পি জেড করলে আমার +1 আসে, যেটা হচ্ছে আমার এই যে 0 চাইতে বড় এই রাশিটা আমার করে, তাহলে পি এর ভ্যালু ঋণাত্মক হচ্ছে। তাহলে জেড ধরলাম -1, পি ধরলাম -1, তাহলে এটা স্যাটিসফাই করতেছে। এবার পি কিউ লেস দেন 0, এবার আমরা যেহেতু পি ধরছি -1, এবার কিউ ধরতে হবে আমার হচ্ছে যে কোনো একটা প্লাস সংখ্যা 1 ধরি, তাহলে পি কিউ গুণ করলে -1 আসে, যেটা 0-র চাইতে ছোট। এখানে বলতেছে যে হচ্ছে পি কিউ 0-র চাইতে ছোট, মানে পি ধরতে হবে পজিটিভ একটা রাশি। তার মানে এই যে কিউ এখানে কিউ হচ্ছে একটা পজিটিভ রাশি এবং পি আগে -1 ধরছিলাম, পি +1, এই দুইটাই হবে হচ্ছে অ্যান্সার। এখানে বলতেছে 4 টাকা দরে ওয়াইটি পেন্সিল এবং 8 টাকা দরে Y+3টি রাবার কিনলাম, যেগুলোর ক্রয় মূল্য হচ্ছে 120 টাকার অনূর্ধ্ব 120 টাকা, 120 টাকার কম। তার মানে হচ্ছে এই যে ওয়াইটি পেন্সিলের ক্রয় মূল্য 4Y এবং Y+3টি রাবারের ক্রয় মূল্য 8 ইন্টু, যেহেতু 8 টাকা দরে 8 ইন্টু Y+3, তাহলে এই দুইটার যোগফল হবে 120-এর চাইতে হচ্ছে লেস দেন আর ইকুয়াল। এখান থেকে ক্যালকুলেট করলে আমার হচ্ছে এই যে আসে y ইজ লেস দেন অর ইকুয়াল 8, অর্থাৎ সর্বাধিক 8টি পেন্সিল কিনেছি। এখানে লেমন শব্দটি বর্ণগুলো নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, যার প্রথমে একটি স্বরবর্ণ থাকবে, অর্থাৎ লেমন প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। লেমনের শব্দ সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এভাবে আগে 5টা দাগ দিয়ে নি, 4 5। এখানে প্রথমে স্বরবর্ণ রাখবো। লেমনে স্বরবর্ণ আছে এই যে ই আছে একটা আর এম আছে একটা, স্বরবর্ণ আছে একটা, এই প্রথম অবস্থান, এই প্রথম অবস্থানে স্বরবর্ণ বসাইতে হবে দুইটা আছে, সো দুইটা 1 2 3 4 5 প্রথমে বসাইলাম দুইটা, তারপরে বাকি থাকলো আর কয়টা, একটা বসানো হয়ে গেছে, মনে করি ই বসানো হয়ে গেছে। হুম 4 5 মনে করি প্রথমে একটা এই পজিশনে ই আর ও থেকে একটা বসাই দিলাম, তাহলে আমার হচ্ছে এই ই মনে করি বসাই দেওয়া হয়ে গেছে, আর থাকলো হচ্ছে 5টার মধ্যে থাকলো 4টা, এই 4টাকে এই 4টে স্থানে বসানো যায় 4 ফ্যাক্টোরিয়াল বা 4 3 2 1 এই উপায়, মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 আর 24 দুগুণে 48, এই যে 48 উপায়ে বিন্যাস করা যায়। এখানে অনেক কিছু বলা আছে, তো দেখতে পারো। তারপরে বলতেছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান 16, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 15 এবং জেড প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 66 হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? এটা হচ্ছে শর্টকাটে করা যায়।
যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হবে এমন এমন সবসময় রাশি থাকলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হবে রুট ওভার এই যে এই 16 যোগ এই 25 যোগ হচ্ছে এই 64, এটাই হবে এ প্লাস বি প্লাস সি এর মান। এই যে এখানে করা আছে, এটা ফার্স্টে বসাই তিনটা রাশির ভ্যালু যোগ করে নিছি, তাহলে এই যে 16 প্লাস 25 প্লাস 64, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, প্রত্যেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকতেছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে পরবর্তীতে এইটা থাকে প্লাস এইটা থাকে প্লাস এইটা থাকে, এই যে এইটা, তাহলে সেটা এইটার ভ্যালু আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যায়। তারপরে হচ্ছে হোল স্কোয়ার, সেটা রুট করলে 105। এখানে বলতেছে 12p r সমান 1320 হলে r এর ভ্যালু কত। এখানে 12p r সমান লেখা যায় এই যে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর 1320 কে লেখা যায় 12 গুণ 10 গুণ 12 গুণ 11 গুণ 10। তারপরে আবার 12 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, আর এই পাশে 12 ফ্যাক্টোরিয়াল থাকলো। তারপরে হচ্ছে এই 12 মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান আসে হচ্ছে আমার এই যে 12 ফ্যাক্টোরিয়াল ছিল, এই 12 ফ্যাক্টোরিয়ালকে ভাঙে লেখা যায় 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু এই যে 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে ছিল এই যে এই 10 11 12, এই 10 11 12, আর এই যে এইটা এই 12 কাটা যাবে, মানে এই 12 এই 12 এই 11 এই 11 এই 10 কাটা যাবে, থাকবে 9 ফ্যাক্টোরিয়াল। তার মানে 12 মাইনাস r সমান 9 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল উঠাই দিলে 12 মাইনাস r সমান 9, r সমান 12 মাইনাস 9। বলতেছে একটি পরীক্ষায় মোট 6টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, সে কোনো পরীক্ষায় সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে। মানে 6টি বিষয় পরীক্ষা হয়েছে, 6টি বিষয়ে পরীক্ষা হয়েছে, কত উপায়ে ফেল করতে পারে। 6টি বিষয়ে 6টিতেই ফেল করতে পারে, 6টিতেই ফেল করতে পারে, আবার 6টি বিষয়ে 5টাতেই ফেল করতে পারে, আবার 6টি বিষয়ে 4টাতেই ফেল করতে পারে, আবার 6টি বিষয়ে 3টাতেই ফেল করে 2টাতেই ফেল করতে পারে, 6টি বিষয়ে হচ্ছে 1টাতে ফেল করতে পারে। এভাবে আমার হচ্ছে এই যে 61 থেকে 62 করে 3 করে 4 করে 6 পর্যন্ত ফেল করতে পারে, তাহলে টোটাল ফেল করতে পারে 63 উপায়। একটি জিনিস 48 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 144 টাকায় বিক্রয় করার তার দ্বিগুণ লাভ হয়, 3 গুণ লাভ হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত। বলতেছে একটা জিনিস 48 টাকায় বিক্রি করায় যা ক্ষতি হয় 144 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, সেই জিনিসটির ক্রয় মূল্য কত। ধরে নি ক্রয় মূল্য সমান এক্স, এই যে ক্রয় মূল্য সমান এক্স ধরে নিছে, এবার 48 টাকা বিক্রয় করছি, না সরি, ধরে নি ক্ষতি সমান এক্স, ক্রয় মূল্য কত ধরছি, ক্ষতি সমান এক্স, ক্ষতি সমান এক্স, তাহলে ক্রয় মূল্য 48 প্লাস এক্স, যেহেতু 48 টাকা বিক্রয় করছি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, বিক্রয় মূল্যের সাথে যে টাকা ক্ষতি হয়েছে সে টাকা যোগ করলে আমার ক্রয় মূল্য পাওয়া যাবে, সেই ক্রয় মূল্য পাইলাম। এখন বলতেছে এই ক্রয় মূল্য, এখন যদি আমি সেইটা 144 টাকায় বিক্রয় করি তাহলে 3 গুণ লাভ হয়। 144 টাকা বিক্রয় করলে আমার সেক্ষেত্রে ক্রয় মূল্য কত আসতেছে, 3 গুণ লাভ। সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য সমান হবে হচ্ছে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিতে হবে, যে লাভ বাদ দিয়ে দিলে আমার হচ্ছে ক্ষতি আসবে, ক্রয় মূল্য আসবে, সরি ক্রয় মূল্য আসবে। এই যে 144 হচ্ছে বিক্রয় মূল্য, এই যে 144 হচ্ছে বিক্রয় মূল্য, আর 3 গুণ লাভ করছি, এই 3 গুণ লাভ, যে ক্ষতিটা হয়েছে তার
সেই ক্ষতির 3 গুণ, সেই ক্ষতির 3 গুণ লাভ করছি। 144 থেকে সেই 3 গুণ বাদ দিলে আমার ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে এদিকে ক্রয় মূল্য 48 প্লাস এক্স, আর এদিকে ক্রয় মূল্য 144 মাইনাস 3x। তো এটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু আসবে, তাহলে ক্রয় মূল্যের ভ্যালু 48 প্লাস এক্স। একটি পণ্য 250 টাকায় বিক্রয় করলে 35 টাকা ক্ষতি হয়। পণ্যটি কত টাকায় বিক্রয় করলে 50 টাকা লাভ হইতো? দেখা যাক। মানে বলতেছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য সমান এই যে 250 টাকায় বিক্রয় করছি, 35 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 285 টাকা ক্রয় মূল্য। আবার বলতেছে যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, মানে যদি লাভ হয়ে থাকে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যর সাথে লাভ যোগ করতে হবে। এই ক্ষেত্রে বিক্রয় করলে এখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস লাভ, এখন লাভ দেওয়া আছে 50, যে লাভ 50 এর ক্রয় মূল্য বার করলাম 285, যোগ করলে অ্যান্সার চলে আসবে। এখানে বলতেছে এক্স কিউব মাইনাস এক্স কিউব ইজ লেস দেন 343 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? তাহলে কিউবের মানগুলো মনে রাখতে হবে। এখানে 1 কিউবের ভ্যালু হচ্ছে 1, 2 কিউবের ভ্যালু 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343। এখানে বলতেছে 7 কিউব ইজ লেস দেন 343 হতে হবে, 343 সমান সমান হওয়া যাবে না। তাহলে এই 6টা, এই 7 বাদ যাবে, 1 থেকে 6 পর্যন্ত এ সেটের উপাদান। তারপরে প্রদত্ত উপাত্তগুলোর পরিসর কত? পরিসরের ফর্মুলা হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, মানে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এই যে সর্বোচ্চ মান আমার কত, এই যে 90, আর সর্বনিম্ন মান হচ্ছে এই যে 34, এই দুইটার বিয়োগফল, তার সাথে 1 যোগ করতে হবে। এখানে বলতেছে নিচের কোন সম্পর্কটি সঠিক? যেখানে আর বাস্তব সংখ্যা, কিউ মূলদ সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা এবং জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে উত্তর আছে এটা। এন মানে হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, +1 +2 +3। এটা হচ্ছে কার উপাদান? এই যে জেড এর উপাদান। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে +-1 +-2 +-3 ডট ডট ডট। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা জেড। আর জেড আবার কিউ এর উপাদান। কিউ হচ্ছে মূলদ সংখ্যা, মানে হচ্ছে এটা মূলদ সংখ্যা, ভগ্নাংশ হইতে পারে 1.5 +1 +1.5 2 এমন করে প্লাস মাইনাস মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যাটা মূলদ সংখ্যার সেট। তারপরে আর বাস্তব সংখ্যা, এখানে মূলদ অমূলদ, তারপরে হচ্ছে এখানে অবাস্তব মানও হতে পারে। সেম কথা বলা আছে। এখানে বলতেছে এস এর ভ্যালু এগুলো হলে এস এর গড় এবং মধ্যকের পার্থক্য কত? মানে গড় বার করতে হবে হচ্ছে এইগুলো যোগ করে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, মানে 8 দিয়ে ভাগ করতে হবে। এই যে যোগ করে 8 দিয়ে ভাগ করছে, আসছে 8.63। আর মধ্যক বার করার ক্ষেত্রে আমরা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। আগে 2 সবার লাস্টে বড়টা, এভাবে সাজায়ে আমার হচ্ছে মধ্যক হবে, যেহেতু জোড় সংখ্যা মাঝের দুইটি, এই 7 আর 8, এই 3টা আর এই 3টা বাদ যাবে। 7 আর 8-এর 7 যোগ 8/2, তার মানে হচ্ছে 7 7 দুগুণে 14 15, মানে 7.5। তাহলে মধ্যক আসছে 7.5, গড় আসছে 8.63, পার্থক্য সেটা। তারপরে জেড √0.63 সমান 9 হলে জেড এর ভ্যালু কত? তাহলে জেড এর ভ্যালু এই যে 0.63 কে 36/100-তে রূপান্তর করে নিলাম। 36 আসে 6 আর এটা আসে 10, এবার ওই পারে পাঠিয়ে দিলেই
যেটার ফলে চলে আসবে। বলতেছে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 6 ঘন্টায় কাজের জন্য 17 টাকা নেয় এবং পরবর্তী সময়ে ঘন্টায় 23 টাকা করে নেয়। প্রথম 6 ঘন্টায় 17 টাকা এবং পরবর্তী ঘন্টার জন্য 23 টাকা করে নিল। দৈনিক যদি 10 ঘন্টা কাজ করে তাহলে তার গড় মজুরি কত? তাহলে গড় মজুরি সমান টোটাল যে কাজ করে আর টোটাল যে সময়, সেটাই হচ্ছে তার গড় মজুরি। হচ্ছে এই যে প্রথম 6 ঘন্টায় পাইতেছে 6 গুণন এই যে 17 টাকা করে, 6 গুণ 17 প্রথম 6 ঘন্টার জন্য পাইলো। তার পরবর্তী হচ্ছে যে 10 ঘন্টা কাজ করছে, তার মানে পরবর্তী আর 4 ঘন্টা কাজ করছে, 4 ঘন্টার জন্য 23 টাকা করে পাবে। তাহলে 4 গুণ 23 সমান 92 টাকা। তাহলে টোটাল টাকা হলো 102 প্লাস 92 ডিভাইডেড বাই টোটাল সময় কত? এই যে 10 ঘন্টা ডিভাইডেড বাই 10, এটাই আমার অ্যান্সার। এখানে বলতেছে লগ হাফ ভিত্তিক 2 ইন্টু লগ 1/3 ভিত্তিক 3 লগ 1/4 ভিত্তিক 4 লগ 1 ডিভাইডেড বাই 1000 ভিত্তিক 1000 সমান কত? মানে একটা নিয়ে কাজ করি তাহলে বোঝা যাবে। লগ হাফ ভিত্তিক এই 2কে লেখা যায় হাফ টু দি পাওয়ার -1, হাফ টু দি পাওয়ার -1 সমান 2, আর এই -1 সামনে চলে আসবে, -1 লগ মানে হাফ ভিত্তিক, এখানে হাফ ভিত্তিক হাফের মান হচ্ছে 1, তার মানে -1 পড়ে থাকে। তার মানে হচ্ছে এটুকের ভ্যালু -1, এটুকের ভ্যালু -1, এটুকের ভ্যালু -1, ডট 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 ডট, এই যে মানে -1 গুণন -1 গুণন -1 এভাবে চলতে থাকবে। তাহলে -1 একটা হবে, সবগুলো গুণ করলে একটা হবে -1, আর -1 আর -1 গুণ করলে আর একটা হবে 1, হয় -1 হবে অথবা 1 হবে। এই যে অ্যান্সার হবে হচ্ছে -1। বলতেছে বিজোড় সংখ্যক বার আছে। বুঝলাম না। বিজোড় সংখ্যা থাকলে হচ্ছে যে যেহেতু বিজোড় সংখ্যা আছে -1 হবে। যে 2 থেকে 1000 বার মানে বিজোড়। 2 3 4 ডট 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 1000। তারপরে এখানে বলতেছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 ডট 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 নিচের কোনটি দ্বারা বিভাজ্য? এখানে ফার্স্টে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিব। এই যে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নিলে 1 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 কিউব, এগুলো যোগ করলে আসে 85। মানে 85 সংখ্যাটা যেহেতু এদের মধ্যে থেকে এই 85 সংখ্যাটা এই যে এদের মধ্যে থেকে আমার এই শুধু 17 দ্বারা 85কে বিভাজ্য করা যায়। এই 11 দ্বারা 85কে ভাগ করা যায় না, 13 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, তাহলে 17ই আমার অ্যান্সার। কোনো আসল 4 বছরের মুনাফা সহ 7200 টাকা হয় এবং মুনাফা আসলের 1/3 অংশ হলে মুনাফার হার কত? প্রথমে বলতেছে যে মুনাফা আসলের 1/3, ধরে নিই যে হচ্ছে মুনাফা 1 টাকা, তার মানে আসল 3 টাকা, মুনাফা 1 টাকা, আসল ছিল 3 টাকা, সেখান থেকে মুনাফা আসলো 1 টাকা। এখন মুনাফা আসল হবে হচ্ছে 1 + 3 = 4 টাকা। এখন মুনাফা আসলে 4 টাকায় মুনাফা আসে হচ্ছে এই যে 1 টাকা। মুনাফা আসল যখন 4 টাকা, মুনাফা আসে 1 টাকা, যেহেতু এখানে মুনাফা আসল দেওয়া আছে সেই জন্য এই মুনাফা আসলটাকে বাম দেখে লিখছি। তাহলে এই 4 টাকা মুনাফা আসলে মুনাফা 1 টাকা, অতএব এই 7200 টাকায় মানে 7200 টাকায় মুনাফা আসে 1800 টাকা। তাহলে মুনাফা আসল চলে আসলো, সেখান থেকে মুনাফাটা বাদ দিলে
আমার আসল চলে আসবে। তাহলে মুনাফার হার হবে এই যে আই সমান পিএনআর, এই ফর্মুলায় মুনাফার হার চলে আসবে। আসল জানি, তারপরে এটা হচ্ছে মুনাফা জানি, এই যে 1800 টাকা, পি জানি আসল, এন এর ভ্যালু আমার দেওয়া আছে 4 বছর, এখানে বলতেছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, কস থিটা সমান 7 হলে tan থিটার মান কত। এখানে যোজন বিয়োজন করতে হবে, মানে উপরে লব, এই লবের সাথে এই যে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এমন করতে হবে। তার মানে হচ্ছে এই যে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, তাহলে মানে হচ্ছে 7 হচ্ছে লব আর হর ছিল 7 ডিভাইডেড বাই 1, মানে হচ্ছে এই 7 প্লাস 1 7 মাইনাস 1, মানে যোজন বিয়োজন করলে উপরে থাকলে 2 সাইন থিটা, নিচে থাকলো 2 কস থিটা, আর এই পাশে 8/6, তার মানে হচ্ছে tan থিটা সমান 4/3। বলতেছে একটি কলেজে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী, মানে 80% হচ্ছে ছাত্র। তাহলে সোমবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, তাহলে ওই দিন শতকরা কতজন ছাত্র অনুপস্থিত, কত পার্সেন্ট ছাত্র অনুপস্থিত ছিল, এই 40%, 40 জনটা কত পার্সেন্ট উপস্থিত ছিল। এখানে আসি, ফার্স্টে হচ্ছে এই যে 20% ছাত্রী, তার মানে 80% ছাত্র, এই যে আমার টোটাল 500 এর এই যে 80% হচ্ছে, মানে 500 এর 80% হচ্ছে 400 জন ছাত্র, এই 400 জনের মধ্যে অনুপস্থিত ছিল হচ্ছে 40 জন, তাহলে 400 জন উপস্থিত ছিল 360 জন, তাহলে উপস্থিত ছিল 360, নিচে টোটাল 400 জন ছাত্র ইন্টু 100 সমান 90%। বলছে 3টি রাশির যোগফল 216, তাদের অনুপাত 2:6 4:6 হলে প্রথম রাশি তৃতীয় রাশির শতকরা কত। কি সমস্যা হলো, এখানে এই লাইনটা লাগবেই না। তাহলে তাদের অনুপাত 2x:4x, মনে করে প্রথম রাশি 2x, দ্বিতীয় রাশি 4x এবং তৃতীয় রাশি 6x। এখানে হচ্ছে প্রথম রাশি তৃতীয় রাশির শতকরা কত, প্রথম রাশি 2x আর তৃতীয় রাশি হচ্ছে 6x, শতকরা এই যে ইন্টু 100, x কাটে যাবে, তারপরে 2 2 কাটলে 3 আর 3 33.33, এতে আছে 100, এইটা অ্যান্সার। বলতেছে এবিসিডি রম্বসের এ কোণ সমান 55 ডিগ্রি হলে ডি কোণের ভ্যালু কত। মনে করি এবিসিডি একটা এ বি সি ডি, এ কোণ দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে এই ডি কোণের ভ্যালু কত। আমরা জানি রম্বসের সন্নিহিত কোণগুলো, এই যে এই বাহুর সন্নিহিত কোণ, এই কোণ আর এই কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, এই এ কোণ আর ডি কোণের যোগফল 180। সিমিলারলি এই যে এ কোণ আর বি কোণের যোগফল 180 ডিগ্রি, সিমিলারলি বি কোণ যোগ সি কোণের যোগফল 180 ডিগ্রি, এই সি কোণ ডি কোণের যোগফল 180। তার মানে ডি কোণ হবে হচ্ছে 180 মাইনাস 55, 180 মাইনাস 55, 180 মাইনাস 55 আনসার আসবে 125। বলতেছে কোণটি দেওয়া থাকলে
থাকলেও নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায় না। নির্দিষ্ট ত্রিভুজ, এই যে 3টি কোণ দেওয়া থাকলে, 2টি বাহু অন্তর্ভুক্ত দেওয়া থাকলে যায়, 3 বাহু দেওয়া থাকলে যায়, 2টি কোণ এবং কোণ সংলগ্ন বাহু থাকলেও যায়। এই শুধু 3টি কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায় না। যেমন 3টি কোণ দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকলাম, তারপরে এ কোণ, বি কোণ, সি কোণ। আবার ওই 3টি কোণ দিয়েই সিমিলার কোণ আর একটা ত্রিভুজ আঁকলাম, এ কোণ, বি কোণ, সি কোণ। মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, কিন্তু বাহুগুলা বড় হয়ে গেছে, তাই ত্রিভুজটা বড় হয়ে গেছে, মানে নির্দিষ্ট ত্রিভুজ। এই নির্দিষ্ট ত্রিভুজ আর আঁকা হইল না। বলতেছে একটি চাকার পরিধি যদি 8 ফুট হয় তাহলে 1000 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘোরা লাগবে? মানে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার বা 0.3048 মিটার। 1 ফুট সমান 0.3048 মিটার, 1 ফুট সমান 0.3048 মিটার। তাহলে আমরা জানি যে চাকা যদি একবার ঘুরে তাহলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এখানে বলতেছে চাকার পরিধি 8 ফুট, পরিধি 8 গুণন হচ্ছে 0.3048 সমান এইটা 2.44 মিটার ঘুরে এক পাক কমপ্লিট করে। এই যে 2.44 মিটার ঘুরে এক পাক কমপ্লিট করে, অথবা 1 মিটার ঘুরে 1000 মিটার ঘুরে হচ্ছে এই যে 809.84 বার বা 810 বার। মানে বলছে যে 1000 মিটার অতিক্রম করতে কতবার ঘোরা লাগবে, তাই 1000 মিটারে এইটা হবে। এটা বলতেছে রুমির বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে রুমির বয়স 20 বছর, বাবার বয়স 45 বছর হলে তার বোনের বয়স কত? রুমির বয়স এবং বাবার বয়সের মধ্য সমানুপাতি। যদি বলে যে কারোর বয়স মধ্য সমানুপাতিক, তাহলে সেই মধ্য সমানুপাতির বয়স সমান সমান হবে যে দুইজনের মধ্য সমানুপাতি তাদের রুট করে তাদের গুণফল এর সমান। মানে বোনের বয়স সমান √ওভার রুমির বয়স প্লাস বাবার বয়স, যেহেতু বোনের বয়স রুমি আর তার বাবার মধ্য সমানুপাতি। এই যে বলতেছে রুমির বোনের বয়স রুমি এবং বাবার মধ্য সমানুপাতি, মানে √ওভার রুমি এবং হচ্ছে তার বাবার বয়স সের মধ্য সমানুপাতি, মানেই হচ্ছে সেই রুমির বোনের বয়স, যার বয়স আর যাদের মধ্য সমানুপাতি। বলতেছে একটি পরীক্ষায় 60% গণিতে এবং 70% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে ফেল করে। এখানে বলতেছে পাশ করে, এখানে উভয় বিষয়ে ফেল করে তা 15%, তাহলে উভয় বিষয়ে কতজন পাশ করবে? এখানে প্রথমে আমরা জানি হচ্ছে পি অফ গণিত সি ইউ ইংরেজি ই সমান সমান পি অফ জি প্লাস পি অফ ই মাইনাস পি অফ জি ইন্টারসেকশন ই। এখানে দেওয়া আছে হচ্ছে পি উভয় বিষয়ে ফেল করে দেওয়া আছে। মানে 15% ফেল করে, মানে যে কোনো একটি বিষয়ে পাশ করে, মানে 100 মাইনাস 15 মানে 85%। 100 মাইনাস 15 সমান 85%। তাহলে এই যে কোনো একটি বিষয়ে পাশ করে 100 মাইনাস এই যে 15%, যেহেতু উভয় বিষয়ে ফেল করলে
15%, তাহলে 100 থেকে এটা বাদ দিলে যে কোনো একটি বিষয় পাস করে। আর যে কোনো একটি বিষয় পাস করে মানে যে এটার ভ্যালু হচ্ছে বসাই 85। এখন এই যে গণিত 60% গণিত বসাইলাম এখানে, প্লাস এই যে 70% হচ্ছে